সঙ্গে মোথাবাড়িতে বিচারক ঘেরাও মামলায় ফের ধরপাকড়। বিচারক ঘেরাও হেনস্থায় গ্রেফতার আরও 15। এসআইআর চলাকালীন মালদার মোথাবাড়িতে যে তুলকালাম পরিস্থিতি হয়েছিল, 1 এপ্রিল নথি যাচাই নিষ্পত্তির কাজ করতে গিয়ে হেনস্থা করা হয় হাইকোর্টে নিয়োগ করা বিচারকদের। 7 জন বিচারক, তাদের গভীর রাত পর্যন্ত ব্লক অফিসে আটকে রাখা হয়। কালিয়াচক 2 ব্লক অফিসে আটকে রাখা হয়েছিল এই বিচারকদের। সুপ্রিম কোর্টের নির্দেশে আগেই সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। এবার মোথাবাড়ি থেকে এনআইএর জালে আরো 15 জন। 1 এপ্রিল সেদিন ঠিক কি হয়েছিল দেখব। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আর এই নিয়ে কথা বলবো, সেবক আমার সহকর্মী রয়েছেন সঙ্গে। সেবক, এর আগে পুলিশ আর এনআইএর জালে 52 জন, আর এবার আরো 15 জনকে গ্রেফতার করলো এনআইএ। তাহলে কি পালা বদলের পরে এনআইএর তদন্ত আরো গতি পেল? একদমই, দেখো, এটা নিশ্চিত ভাবেই বলা যায়, কারণ মালদহের মানিক এই যে তোমার মোথাবাড়ি, যেখানে গত 1 এপ্রিল আমরা দেখেছিলাম দিনভর অশান্তি, গোলমাল এবং বিচারকদেরকে আটক করে রাখা, হামলা, বিচারকদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় সেখানে আক্রমণ, এই সব ঘটনায় এনআইএ তদন্তে নেমেছিল। এবং এর আগেই এই ঘটনায় কিন্তু আইএসএফ এর একটা যোগ প্রকাশ্যে আসে। আইএসএফ এর পঞ্চায়েতের যিনি সদস্য গোলাম রব্বানী, তাকে গ্রেপ্তার করা হয়। আইএসএফ এর মোথাবাড়ির প্রার্থী, তাকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় এখানকার কংগ্রেস প্রার্থীকে। একই সঙ্গে দেখা যায় যে তৃণমূলের ব্লক সভাপতি মোহাম্মদ সারিউল শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরনো শাসক দল অর্থাৎ তৃণমূলের বেশ কয়েকজনের যোগাযোগ রয়েছে বলে তাদেরকেও দফায় দফায় জেরা করছে এনআইএ। এরই মধ্যে গতকাল রাতভর, বেশি রাত পর্যন্ত অভিযান চলে, যেখানে 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। এই যে গ্রেপ্তার এবং একই সঙ্গে 15 জন, এই ঘটনা প্রমাণ করছে এনআইএ কিন্তু এই তদন্তে জাল গুটাচ্ছে। আমরা জানি এই ঘটনায় সিসিটিভির বেশ কিছু ফুটেজ সংগ্রহ করেছিল এনআইএ। সেই ফুটেজগুলি খতিয়ে দেখে আরো বেশ কয়েকজনের নাম চিহ্নিত করা হয় এবং তারপরেই কিন্তু তাদের এই গ্রেপ্তারের জন্য কালকে রাত পর্যন্ত অভিযান চলেছে। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যোগসাজশ রয়েছে, তারা বিভিন্ন জায়গায় অশান্তি গোলমাল ঘটিয়েছিলেন, ওই দিন অবরোধে তারা যুক্ত ছিলেন, বিচারকদের হেনস্থায় যুক্ত ছিলেন, এমন নানা অভিযোগ কিন্তু এনআইএ সূত্রে সামনে আসছে। এবং এদেরকে জেরা করে মূল্যবান তথ্য পাওয়া যেতে পারে যে এই ঘটনার পিছনে কি ধরনের পরিকল্পনা ছিল, কারা এর পিছনে রয়েছে, আরো বেশ কিছু তথ্য পাওয়া যাবে এমনটা আশা করছে এনআইএ। এবং একসঙ্গে এই ঘটনায় এ পর্যন্ত কিন্তু গ্রেপ্তারের সংখ্যা প্রায় 67 এবং এনআইএ সূত্রে যেটা জানা যাচ্ছে আরো অনেকের নাম পাওয়া যাচ্ছে এবং তাদেরকেও ধাপে ধাপে গ্রেপ্তার করা হবে। এর পাশাপাশি কোনো রকম রাজনীতি। খুলছে কামদুনি ফাইল। পালা বদলের পর খুলছে অপহরণ, গণধর্ষণ, খুনের ফাইল। 13 বছর পর খুলছে কামদুনির ফাইল। নিহত নির্যাতিতার মা ভাইকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে মৌসুমী এবং টুম্পা কয়াল। কামদুনি আন্দোলনের মুখ মৌসুমী ও টুম্পা কয়ালের। পরের সোমবার জনতার দরবারেই যাবেন নিহতের মা ভাই। 2013 সেই ঘটনা, কামদুনিতে 2য় বর্ষের ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ, খুন, তোলপাড় পড়ে গেছিল রাজ্যে। 13 বছর পর সুবিচারের আশায় পরিবার। আবার কামদুনি ফাইল খুলছে। পালা বদলের পর অপহরণ, গণধর্ষণ, খুনের ফাইল খুলছে। 13 বছর পর খুলছে কামদুনির ফাইল। নিহত নির্যাতিতার মা ভাইকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে মৌসুমী এবং টুম্পা কয়াল। কামদুনি আন্দোলনের মুখ মৌসুমী ও টুম্পা কয়াল। পরের সোমবার জনতার দরবারেই যাবেন নিহতের মা ভাই। কি বলছেন নির্যাতিতার মা ভাই, শুনবো। যেমন আজকালে অভয়ার মান ফাইল খোলা হয়েছে, আমাদের ফাইলটাও খোলা হোক, যেন সুবিচার পাই। বিচার পাইনি, তার জন্য তো এখনো চোখের জল পড়ে। লোহার কোর্টে বিচার পেয়ে
আবার হাইকোর্টে কি করে খালাসি হয়ে গেল, ফাঁসির অর্ডার হয়ে কি করে খালাসি হয়ে গেল, ওদেরও যেন ফের জেলে ঢোকানো হোক, ওরা যেন সাজা পায়, তাহলে আমি শান্তি পাবো, আমার আত্মা শান্তি পাবে, আমার মেয়ের আত্মা শান্তি পাবে। বিগত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তথ্য প্রমাণ লোপাট করেছে তৎকালীন এডিজি ডিআইজি সিআরডি রাজীব কুমার এবং বিনীত গোয়েল এবং ডিসি নর্থ। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আমার করজোড়ে নিবেদন থাকবে, তাদেরকেও আইনের মাধ্যমে জেল কাস্টাডি ঢুকে তাদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ, এবং তাদেরকে সিট দ্বারা যাতে বেঁকে ভবিষ্যতে না যায় তার জন্যে ওনাদেরকে নির্দিষ্ট আইনের মাধ্যমে যথেষ্ট পানিশমেন্টের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর এবার কামদুনি ফাইল খুলছে, কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, 13 বছর পর খুলছে কামদুনির ফাইল, কিভাবে কি প্রসেসে কাজ এগোবে? দেখো, যে কামদুনির রায় ঘোষণা করেছিল নগরধারা আদালত, সেই রায়ে অর্থাৎ সিআইডির যে তদন্ত ছিল এবং তদন্ত শেষে যে বিচার ছিল, সেই বিচারের মধ্যে একাধিক ত্রুটি ছিল, এবং এই ত্রুটি থাকার কারণেই কলকাতা হাইকোর্ট 2023 সালে তাদের রায়ে খুব স্পষ্ট করে জানিয়েছিল যে প্রসিকিউশন অর্থাৎ এক্ষেত্রে সিআইডি বা তৎকালীন রাজ্য সরকার এই পুরো বিচার প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণাদির আকারে সেটাকে গাঁথতে ব্যর্থ হয়েছে। তাই একাধিকজন বেকসুর খালাস পেয়েছে, এবং যাদের ফাঁসির সাজা হয়েছে তাদের মধ্যে 2 জনকে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। এবং এক্ষেত্রে সিআইডি যে তদন্ত করেছিল এবং যে তদন্তে নিয়ে এগোতে চেয়েছিল, কার্যত সেটার মধ্যেও সিআইডি যে সমস্ত সাক্ষ্য হাজির করেছিল সেগুলো আদালতের কাছে একেবারে অর্থাৎ কলকাতা হাইকোর্টের কাছে একেবারে প্রশ্নাতীত ভাবে বা সন্দেহাতীত ভাবে সেটা যুক্তিগ্রাহ্য এমনটা মনে হয়নি। তাই সেই বিচার প্রক্রিয়া থেকে এই আসামিরা তারা কিন্তু ছুট পেয়ে গেছে, এবং এই বর্তমানে সুপ্রিম কোর্টে বিষয়টি পেন্ডিং রয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত এই মামলা নিয়ে কোনো রকম শব্দটি করেনি। কামদুনি যারা আন্দোলনে সামিল হয়েছিলেন 2013 সালে, সেই কৃপা কয়াল, মৌসুমী কয়াল, সেই মাস্টার মশাই এবং গ্রামবাসী তথা সেই সময় রাজ্যের মানুষ যেভাবে প্রতিবাদে নেমে এসেছিলেন, সেই প্রতিবাদ কি করে তথ্য সূত্র যেভাবে গ্রামবাসীরা বা পরিবারের লোকজন জোগাড় করছিলেন, তারা সেই সময় পুলিশকে তুলে দিয়েছে। কিন্তু পুলিশ বা পরে সিআইডি তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যেরকম ভাবে এগিয়েছে, সেখানে কিন্তু ভুলে ভরা এবং তাড়াহুড়ো করে একটা বিচার প্রক্রিয়া করতে গিয়ে একাধিক আসল জিনিস বাদ চলে গেছে বলেই মনে করছে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণও তা স্পষ্ট হয়েছে। সেই জায়গা থেকে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, তারা যদি মনে করে ওই ফাইল ওপেন করে নতুন করে এই বিচার প্রক্রিয়া বা তদন্ত করাতে, সেখানে আইনের কোনো বাধা নেই, এবং সেই টপিক হয়তো এগোতে চলেছে আগামী দিন। গতকালকে টুম্পা মৌসুমীদের সল্টলেক বিজেপি দপ্তরে জনতার দরবার মুখ্যমন্ত্রী এবং বিজেপি সভাপতি তাদের সঙ্গে কথা বলার পর সেই বিষয়টা থেকে এগোচ্ছে। একদমই, অনেক ধন্যবাদ অর্ণব। গতকালই নিহত নির্যাতিতার মা এবং ভাইকে নিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে যান মৌসুমী এবং টুম্পা কয়াল, যারা কামদুনি আন্দোলনের 2 মুখ, এবং সেখানে নির্যাতিতা নিহতের মা এবং ভাই তারা আরজি করের মতোই কামদুনি ফাইলও আবার খোলার আবেদন জানান। কি জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, কি জানালেন টুম্পা কয়াল, শুনবো। দাদার কাছে যে আশ্বাসটা নিয়ে আমরা এসছিলাম, সেটা দাদা আশ্বাস দিয়েছে যে সেটা পূরণ হবে এবং কামদুনির ফাইল পুনরায় খোলা হবে এবং নতুন করে আবার তদন্ত হবে, এই কথাগুলো হয়েছে। কাকিমা রিকোয়েস্ট করলেন আমাদের নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার জন্য। দাদা বললেন যে আগামী সপ্তাহে সোমবার জনতার দরবারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা আমরা করছি। সারা পশ্চিমবঙ্গবাসী চায় কামদুনির ফাইল খুলুক, কারণ একটি বিশেষ জনগোষ্ঠীর কয়েকজনকে বাঁচানোর স্বার্থে, ব্লক ভোটের স্বার্থে এমনভাবে প্রক্রিয়া চলেছিল, তদন্তের রিপোর্ট যেভাবে সাজানো হয়েছিল, যে বিচারপতির এদের বেকসুর খালাস করা ছাড়া অন্য কোনো আইনি পথ খোলা ছিল না। যারা অপরাধী তাদের শাস্তি হবে, এবং এই শাস্তি গোটা রাজ্যবাসী চায়। কামদুনির যিনি নির্যাতিতা, তার পরিবার এই আর্জি নিয়ে এসেছিল, আর আমরা দলের পক্ষ থেকেও এটা বলেছি যে কামদুনির প্রকৃত অপরাধীরা রেহাই পাবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন অভয়ার মা, খুলেছে আরজিকর ফাইল। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রত্না দেবনাথ। নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। বৈঠকের ফাঁকে
ফেসবুকে পোস্ট করেন বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পোস্ট। তিনি লিখেছেন, আমি এখন নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে। মুখ্যমন্ত্রীর নাম মাননীয় শুভেন্দু অধিকারী। সততার শক্তি অনেক, শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়। আজ আমি এবং মমতা দুজনেই সর্বহারা। আমি একমাত্র মেয়েকে হারিয়েছি, মানুষের জন্য কাজ করার প্রতিজ্ঞায় ব্রতী হয়েছি, আর উনি ওনার 14 তলার গদি হারিয়েছেন। অপেক্ষা করুন, উনি ওনার অপরাধী টিম সবার আরও করুণ পরিণতি দেখতে পাবেন। আমার পরিচয়, আমি ডক্টর দেবনাথের গর্বিত মা।